আসসালামু আলাইকুম, সবাইকে ইউরেনিয়াম একাডেমিতে স্বাগতম। তো আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে একটা ডায়োড তৈরি করা যায় বা একটা পিএন জাংশন ডায়োড কিভাবে তৈরি হয়। তো আজকে আমরা দেখব ডায়োডের মাধ্যমে কিভাবে কাজ করা যায়। তো কাজ করার জন্য কিন্তু ডায়োডকে বায়াসিং করতে হয়। তো আজকে আমরা দেখব যে কিভাবে ডায়োড বায়াসিং করতে হয়, ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াস। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই দেখো, ডায়োড বায়াসিং দুই ধরনের। এক হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াস এবং দুই হচ্ছে আমাদের রিভার্স বায়াস, সম্মুখ ঝোঁক এবং বিপরীত ঝোঁক। তো দেখো, প্রথমে যদি আমরা সম্মুখ ঝোঁক নিয়ে আলোচনা করি তাহলে দেখো, সম্মুখ ঝোঁক হচ্ছে এমন যে যখন ডায়োডে বিভব এমনভাবে প্রয়োগ করা হয় যাতে ডায়োডের যে বিভব প্রতিবন্ধক আছে সেটা হ্রাস পায়, তখন তাকে সম্মুখ ঝোঁক বলে। তো দেখো, প্রথমে যদি আমরা সম্মুখ ঝোঁক যদি বুঝতে চেষ্টা করি, তো প্রথমে আমাদের একটা চিত্র এঁকে নিতে হবে। তো দেখো, একটা যদি আমরা পিএন জাংশন যদি চিন্তা করি যে এটা হচ্ছে আমাদের পি টাইপ এবং এটা হচ্ছে আমাদের এন টাইপ। তো দেখো, এটা হচ্ছে আমাদের বিভব প্রতিবন্ধক কিন্তু এখানে তৈরি হয়, যে এই জাংশন এরিয়া এখানে কিন্তু বিভব প্রতিবন্ধক তৈরি হয়। তো যখন আমরা এই ডায়োডে এমনভাবে বিভব প্রয়োগ করব যাতে এই যে বিভব প্রতিবন্ধকটা আছে এই বিভব প্রতিবন্ধকটা আমাদের হ্রাস পায় বা এটা এখান থেকে বিলুপ্ত হয়ে যায়, তখন ওই বিভব সংযোগটাকেই আমরা বলবো যে ফরওয়ার্ড বায়াস। তো ফরওয়ার্ড বায়াস দেওয়ার জন্য প্রথমে আমাদের করতে হবে কি, এখানে যে আমাদের ধনাত্মক প্রান্ত আছে ধনাত্মক প্রান্তের সাথে ব্যাটারির ধনাত্মক প্রান্ত সংযোগ করতে হবে, এবং এখানে যে ঋণাত্মক প্রান্তটা আছে ডায়োডের ঋণাত্মক প্রান্তের সাথে আমাদের ব্যাটারির ঋণাত্মক প্রান্ত সংযুক্ত করতে হবে যাতে এটা ফরওয়ার্ড বায়াসে থাকে। তো দেখো কিভাবে আমরা সংযুক্ত করব। তো দেখো, এখানে কিন্তু এইভাবে আমাদের সংযুক্ত করব। তো দেখো, এখানে যে ব্যাটারি থেকে আমার দেখো ধনাত্মক আদান যাচ্ছে, এই পাশেও ধনাত্মক আছে, এখানেও ধনাত্মক। আবার দেখো এই পাশটাও কিন্তু, যেহেতু এটা এন টাইপ অর্ধপরিবাহী, তো এই পাশটাও কিন্তু ঋণাত্মক, এবং আমরা এখান থেকে ব্যাটারি থেকেও ঋণাত্মক কিন্তু এই পাশেই প্রয়োগ করেছি। তো দেখো, এই পাশে ধনাত্মক আগে থেকেই ছিল এবং এই পাশে ঋণাত্মক আগে থেকেই ছিল। তো আমরা ধনাত্মক পাশে আরও ধনাত্মক দিলাম এবং ঋণাত্মক পাশে আরও ঋণাত্মক দিলাম, তাহলে কিন্তু এই ধনাত্মক চার্জ কিন্তু এই পাশে বৃদ্ধি পাবে এবং ঋণাত্মক চার্জ এই পাশে বৃদ্ধি পাবে। বৃদ্ধি পেলে কিন্তু এরা পরস্পরকে কিন্তু চাপ দেবে, যখন চাপ দিবে তখন কিন্তু এই ডিপ্লেশন লেয়ারটা কিন্তু খুবই ছোট হয়ে আসবে, এবং একটা পর্যায়ে যখন আমরা বিভব আরও বৃদ্ধি করব, এখান থেকে ধনাত্মক চার্জ আরও বৃদ্ধি করব, ঋণাত্মক চার্জ আরও বৃদ্ধি করব, তখন কিন্তু এই বিভব প্রতিবন্ধকটা কিন্তু বিলুপ্ত হয়ে যাবে একদম। তখন এর ভিতরে আর কোনো বিভব প্রতিবন্ধক থাকবে না, তখন কিন্তু সরাসরি এখান থেকে কিন্তু কারেন্ট কিন্তু ফ্লো করবে, এই পাশ থেকে ইলেকট্রন এই পাশে আসবে এবং কারেন্ট কিন্তু এই পাশ থেকে ওই পাশে ফ্লো করবে। তো তখন এই যে বিভব প্রতিবন্ধকটা আছে সেটা কিন্তু আমাদের থাকবে না আর। তো এটাই হচ্ছে ফরওয়ার্ড বায়াসের, যে কীভাবে ফরওয়ার্ড বায়াস সংযুক্ত করতে হয় এবং কিভাবে ডায়োড আসলে কাজ করে, এটাই হচ্ছে এই সার্কিটটা। তো আমরা যদি ফরওয়ার্ড বায়াসের যে ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আছে বা বৈশিষ্ট্যমূলক যে লেখচিত্র আছে সেটা যদি আমরা দেখি, তো সেটা হবে এইরকম আমাদের। তো এই পাশে আমাদের ভোল্টেজ এবং এই পাশে হবে আমাদের কারেন্ট হবে আমাদের মিলি অ্যাম্পিয়ার এককে, এবং ভোল্টেজ হবে আমাদের ভোল্ট এককে। তো দেখো, এ পাশে আমরা 0.1 থেকে শুরু করলাম, 0.2, 0.3, 0.4, 0.5, 0.6, 0.7, 0.8, 0.9 এবং 1। দেখো 0.3, 0.4, 0.5, 0.7, 0.8, 9 পয়েন্ট, এটা হচ্ছে আমাদের 1। তো দেখো, আর এই পাশে আমাদের হচ্ছে ভোল্টেজ, এই পাশে আমাদের কারেন্ট 1, 2, 3, 4, 5, 6, 7। তো দেখো, আমরা যখন এখান থেকে ভোল্টেজ প্রয়োগ করবে তখন দেখবে যে প্রথমেই ভোল্টেজ প্রয়োগ করলে কিন্তু এখান থেকে কিন্তু কারেন্ট
পাওয়া যাবে না, কারণ ভিতরে একটা বিভব প্রতিবন্ধক থাকবে। তো এই ভোল্টেজ আমরা আরও একটু বৃদ্ধি করলাম, যদি মনে করলাম প্রথমে আমরা 0.1 ভোল্ট দিয়েছি, তখন কিন্তু এই বিভব প্রতিবন্ধকটা বিলুপ্ত হবে না। তারপরে আমরা আরও একটু ভোল্টেজ বৃদ্ধি করলাম, 0.2 দিলাম, তাও দেখা যাবে যে এটা কমে আসছে, বাট বিলুপ্ত হয়ে যায়নি। তো এমন একটা ভোল্টেজ দিতে হবে যাতে এই বিভব প্রতিবন্ধকটা আমাদের হ্রাস পেয়ে যায়। সেই ভোল্টেজটা যদি আমরা সিলিকনের ক্ষেত্রে চিন্তা করি, এটা যদি আমাদের সিলিকনের ডায়োড হয়, বা এখানে যদি আমরা লিখি সিলিকন ডায়োড হয়, তো সিলিকনের ক্ষেত্রে এই ভোল্টেজটা হলো আমাদের 0.7 ভোল্ট, এবং জার্মেনিয়ামের ক্ষেত্রে এই ভোল্টেজটা হলো 0.3 ভোল্ট। তো দেখো এখানে যে 0.3 ভোল্ট আছে, তো যখন জার্মেনিয়ামের ক্ষেত্রে আমরা চিন্তা করব, তখন 0.3 ভোল্ট আসলে আমাদের এখান থেকে কারেন্ট ফ্লো করা শুরু করবে। তো এখান থেকে এইরকম হবে। আবার যদি আমরা এটা সিলিকন যেহেতু চিন্তা করছি, সিলিকনের এই ভোল্টেজটা হচ্ছে আমাদের 0.7 ভোল্ট, তাহলে দেখো 0.7 এখানে, তো এখান থেকে এখানে যখন আসবে আমাদের, তখন কিন্তু কারেন্টটা ফ্লো করবে। তার আগে যদি আমরা সিলিকনের ক্ষেত্রে চিন্তা করি, দেখো এখানে ভোল্টেজ আমরা বৃদ্ধি করছি 0.1 ভোল্ট, 0.2 ভোল্ট, 0.3, 0.4, 0.5, 0.6, এই পর্যন্ত ভোল্টেজ দেওয়া পর্যন্ত কিন্তু আমরা কোনো কারেন্ট পাবো না, বা এখানে ভিতর দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, যতক্ষণ না পর্যন্ত 0.7 ভোল্টেজ না দিই আমরা। যখনই আমরা 0.7 ভোল্টেজ দিব এখানে ব্যাটারি থেকে, তখনই এই বিভব প্রতিবন্ধকটা আমাদের হ্রাস পেবে এবং এখান থেকে আমাদের কারেন্ট ফ্লো করবে। তখন দেখো এখান থেকে দেখো কারেন্ট দেখো আমরা তখন পেয়েছি। তার আগ পর্যন্ত আমরা যতই ভোল্টেজ বৃদ্ধি করেছি, কিন্তু আমরা কারেন্ট পাই নাই। তো এটাই হচ্ছে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। তো দেখো এখানে যে ভোল্টেজটা প্রয়োগ করার পরে আমাদের বিভব প্রতিবন্ধকটা হ্রাস পেয়েছে বা একবারে বিলুপ্ত হয়ে গেছে, এই ভোল্টেজটাকে বলা হয় থ্রেশহোল্ড ভোল্টেজ বা নি ভোল্টেজ। থ্রেশহোল্ড ভোল্টেজ, এটা হলো থ্রেশহোল্ড ভোল্টেজ। থ্রেশহোল্ড ভোল্টেজ হচ্ছে আমাদের থ্রেশহোল্ড ভোল্টেজ বা নি ভোল্টেজও বলা হয়। দেখো এখানে কিন্তু যে আমাদের হাঁটু যেরকম ভাঙা থাকে, সেই রকম ভাঙা একটা দেখা যাচ্ছে, এখান থেকে হাঁটুর মতো ভাঙা, সেই জন্য এটাকে নি ভোল্টেজও বলা হয়। তো দেখো এখানে কিন্তু আমরা ফরওয়ার্ড বায়াসটা বুঝে গেলাম। এবার যদি আমরা রিভার্স বায়াসের ক্ষেত্রে চিন্তা করি, রিভার্স বায়াসের ক্ষেত্রে কী হবে দেখো। রিভার্স বায়াসের ক্ষেত্রে ফরওয়ার্ড বায়াসের মতোই, এবং ফরওয়ার্ড বায়াস যেরকম আমরা বিভব প্রয়োগ করেছিলাম, একইভাবে আমরা এই সার্কিটেই বিভব প্রয়োগ করব, কিন্তু বিপরীত বিভব প্রয়োগ করব। দেখো এই সার্কিটটা যখন আমরা এখানে তো ধরলাম যে, তো দেখো এটাই মনে করলাম ডায়োড একটা পিএন জাংশন, পিএন এখানে হোল আছে, আর এর সাথে হচ্ছে আমাদের ইলেকট্রন। তো দেখো এটাই হচ্ছে আমাদের ডায়োড। তো এই দেখো এখানে কিন্তু আমরা যে ফরওয়ার্ড বায়াসের মতোই দেখো এপাশে প্লাস এবং এপাশে মাইনাস দিয়েছি, বা এপাশে ধনাত্মক এবং এপাশে ঋণাত্মক, তাহলে কিন্তু এই সার্কিটটা আমাদের বা এই জাংশনটা আমাদের ফরওয়ার্ড বায়াসের মতোই কাজ করবে। যখন আমরা রিভার্স বায়াসের কথা চিন্তা করব, তখন আমাদের এখানে যে ভোল্টেজটা আমরা দেবো, ভোল্টেজটা আমাদের বিপরীতে দিতে হবে। যে এই পাশে যেহেতু আমাদের এন টাইপ, এ পাশে নেগেটিভ আমরা আগে দিয়েছিলাম, এই পাশে আমরা এবার দেবো পজিটিভ, এবং এই পাশে দেবো আমরা নেগেটিভ। তাহলে দেখো এই পাশে আমরা দিয়েছি পজিটিভ এবং এই পাশে দিয়েছি নেগেটিভ, কিন্তু এই পাশটা কিন্তু পজিটিভের অংশ। তো পজিটিভের অংশ যেহেতু কিন্তু আমরা দিয়েছি নেগেটিভটা, তো পজিটিভ থেকে কিন্তু এই দিকে কিন্তু আকর্ষণ করবে, নেগেটিভের দিকে কিন্তু এই ধনাত্মক হোলগুলোকে কিন্তু টেনে নেবে। আবার দেখো এই পাশে আমরা দিয়েছি পজিটিভ, তো দেখো পজিটিভের দিকে কিন্তু এই ইলেকট্রনগুলো কিন্তু এই পজিটিভের দিকে আকর্ষিত হয়, বা এদিক থেকে এদিক চাপ দেবে, বা বিপরীত দিকে চাপ দেবে। আগেরবার কিন্তু আমাদের চাপ দিয়েছিল মাঝের দিকে, বা এই ডিপ্লেশন লেয়ারের দিকে চাপ দিয়েছিল, এখন চাপ দেবে তার বিপরীত দিকে, এই দিকে চাপ দেবে। তো যখন বিপরীত দিকে চাপ দেবে, তখন এই ডিপ্লেশন লেয়ারটা আরও বৃদ্ধি পেয়ে যাবে। তো আমরা মনে করলাম যে ডিপ্লেশন লেয়ারটা আমাদের বেড়ে গেল, এই পর্যন্ত আমরা দিয়ে দিলাম ডিপ্লেশন লেয়ারটা। তো দেখো
এখানে যেহেতু আমরা রিভার্স বায়াসে সংযুক্ত করেছি, তাহলে দেখো এই যে ডিপ্লেশন লেয়ারটা আরও বেড়ে গেল এখানে। তো আগে তো মনে করো আমাদের যখন সংযোগ দিয়েছি তখন তো এর ভিতর দিয়ে কোনো কারেন্ট ফ্লো হচ্ছিলই না। এখন যেহেতু আমরা রিভার্সে আরও সংযোগ দিয়েছি, এর ভিতর দিয়ে আরও কারেন্ট প্রবাহ হবেই না। একদম ডিপ্লেশন লেয়ার আগে যা ছিল বা আগে যে বিভব প্রতিবন্ধক ছিল সেটা আরও বেড়ে গেছে এখন। তার মানে এর ভিতর দিয়ে আমরা আর কোনো কারেন্টের ফ্লো পাবো না বা কারেন্ট পাবো না। আমরা যতই এখন বৃদ্ধি করতে থাকি কিন্তু কারেন্ট আমরা পাবো না। কিন্তু দেখা যায় যে যদিও এখানে আমরা রিভার্স বায়াসে সংযুক্ত করেছি, তবুও এখান থেকে কিছুটা কারেন্ট পাওয়া যায়, যেটাকে আমরা বলি লিকেজ প্রবাহ বা বিপরীত সম্পৃক্ত প্রবাহ, সেটা হচ্ছে লিকেজ কারেন্ট। তো এখানে যে দেখো এখানে কিন্তু এই পাশটা কিছু পজিটিভ, এই পাশটা হলো নেগেটিভ। তো এই পাশের কিছু পজিটিভ আয়ন থাকে এবং এই পাশেও কিছু নেগেটিভ আয়ন থাকে। এগুলো এই পজিটিভ এবং নেগেটিভের চলাচলের মাধ্যমে এই লিকেজ প্রবাহটা সৃষ্টি হয়। তো এখন এই বিভবের মান এমন পরিমাণে আমরা বাড়াবো, অত্যধিক পরিমাণে যদি আমরা এই বিভবটা বৃদ্ধি করি, তাহলে দেখা যাবে যে এই যে স্টেবল যে পরমাণুগুলো আছে পরস্পরের সাথে সংঘর্ষ করবে এবং প্রচুর পরিমাণে ইলেকট্রন নির্গত করবে। যেই ইলেকট্রনগুলো এই বিভব প্রতিবন্ধকটাকে ভেঙে দিবে এবং প্রবাহ পাবো আমরা। তখন এই পাশ থেকে ইলেকট্রন এই পাশে চলে যাবে এবং এই পাশ থেকে হোল এই পাশে চলে আসবে, বা আমরা কারেন্টের ফ্লো তখন পাবো। তো এই হঠাৎ করে যে আমরা কারেন্টটা পাবো, এই কারেন্টটাকে বলা হয় অ্যাভেলেন্স প্রবাহ বা অ্যাভেলেন্স কারেন্ট। তো এই অ্যাভেলেন্স কারেন্টটা পাওয়ার জন্য আমরা যে ভোল্টেজটা এখানে প্রয়োগ করব, এই ভোল্টেজটাকে বলা হয় ব্রেকডাউন ভোল্টেজ বা জেনার ভোল্টেজ। যে জেনার ভোল্টেজটার একটা সংজ্ঞা আছে, এই সংজ্ঞাগুলো তোমরা বই থেকে পড়ে নিবে। আমি শুধু এখানে কনসেপ্টটা বোঝানোর ট্রাই করতেছি, কারণ কনসেপ্ট যদি তুমি একবার বুঝে যাও তাহলে কিন্তু এই ফরওয়ার্ড বায়াস বলো কি রিভার্স বায়াস বলো, সার্কিট, ক্যারেক্টারিস্টিক্স, কার্ভ, এগুলো তোমরা খুব সহজেই বুঝে যাবা। তো কনসেপ্টটা বোঝা হচ্ছে জরুরি। তো আমি চেষ্টা করলাম যে ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াসের কীভাবে কানেকশনটা দেওয়া যায় এবং এরা কানেকশন দেওয়ার পর যে কীভাবে ভোল্টেজ দিলে কীভাবে আমরা কারেন্ট পাবো, কতটা কারেন্ট পাবো। তো এই রিভার্স বায়াসের ক্ষেত্রে যদি আমরা ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা দেখি দাও, তো এখন দেখো এটা হচ্ছে জিরো বিন্দু। তো আমরা যদি ইয়ার কথা জার্মেনিয়ামের কথা চিন্তা করি, তাহলে জার্মেনিয়াম হবে এইরকম, এবং সিলিকনের কথা যদি আমরা চিন্তা করি তাহলে এটা হবে এইরকম। দেখো জার্মেনিয়াম দেখো শূন্যতে কিছুটা প্রভাব পাওয়া যাবে এবং তারপরে যখন আমরা ভোল্টেজ বৃদ্ধি করতে থাকবো তখন কিন্তু কোনো প্রভাব পাওয়া যাবে না, এবং একটি নির্দিষ্ট মানের ভোল্টেজ প্রবাহ করার পর হঠাৎ করে আমাদের এই প্রবাহটা আমরা পাবো। আবার দেখো যদি আমরা সিলিকন চিন্তা করি তাহলে দেখো প্রথমে অনেক পরিমাণ ভোল্টেজ বাড়ানোর পরেও আমরা কোনো প্রভাব পাবো না, তারপরে হঠাৎ করে একদম অ্যাভেলেন্স প্রবাহ এখান থেকে আমরা পাবো। তখন দেখো তো এখানে যে ভোল্টেজটা প্রয়োগ করা হবে সেটাকে আমরা বলবো জেনার ভোল্টেজ বা ব্রেকডাউন ভোল্টেজ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা ডায়োডের মাধ্যমে আমরা কিভাবে কাজ করতে পারি সার্কিট এঁকে বা বায়াসিং করে, সেটা কিন্তু আমি বুঝে দেওয়ার চেষ্টা করছি। তো আশা করি তোমরা বুঝেছো। আর যদি কোথাও বুঝতে তোমাদের সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, এবং যদি তোমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবে এবং তোমাদের ফ্রেন্ডদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবে না, কারণ সবারই কিন্তু এটা বোঝা জরুরি, কারণ এটা প্রতি বছরই আসে। এমন কোনো ইয়ার নাই যে এই কোশ্চেনগুলো আসে না এই ডায়োডের এখান থেকে। হয় তোমার ডায়োড কীভাবে কাজ করে, কীভাবে ডায়োড গঠিত হয়, জাংশন কীভাবে গঠিত হয়, অথবা তোমার এই যে বায়াসিং কীভাবে করে বা জিনার ডায়োড কাকে বলে, এগুলোই প্রতিবার ঘুরে ঘুরে এই কোশ্চেনগুলোই আসে এই অধ্যায় থেকে। আর এখান থেকেই তোমার যে আমাদের যে কোর্স ভাইবা আছে, কোর্স ভাইবার কোশ্চেনগুলো এখান থেকেই আসে। স্যাররা প্রথমেই তোমাকে ভাইবা শুরু করে এই কোশ্চেনগুলো জিজ্ঞেস করে, বা ডায়োড কাকে বলে, ট্রানজিস্টর কাকে বলে, এগুলো থেকেই শুরু করে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ধন্যবাদ সবাইকে।